যে চিরকাল কাহারও সমান নাহি যায়, কারণ কোনো বিরোধী যদি না থাকে তাহলে সেই সরকার ভালো কাজ করতে পারে না। শেষ সময়ের ঔরঙ্গজেব, যিনি বল পেলেই মারেন, আর কি কিক মারেন, কোন দিকে মারবেন কোন দিকে গোল হবে সেটা তার বিষয় নাই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির সরকার হওয়ার পর থেকে একাধিক উল্লেখযোগ্য কাজ শুরু হয়ে গিয়েছে। ভরসাপত্র বা সংকল্পপত্র যাই বলুন না কেন, তাতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণের পথে, এবং একটা সংঘবদ্ধ বিজেপি তার রূপ দেখতে পাচ্ছে রাজ্যের মানুষ। ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় সরকার এবং অবশ্যই রাজ্য সরকারের এই যৌথ উদ্যোগে মানুষ তো অনেক কিছু পাচ্ছেন, কিন্তু তার সাথে যে টুইস্ট এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে চলছে তা অবশ্যই তৃণমূল কংগ্রেসের কে তৃণমূল সেটা নিয়ে এখন জোর জল্পনা। সুকান্তদা, বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসে আসল তৃণমূল কারা, মানে আপনাদের অ্যাকচুয়ালি অপোজিশন কারা? দেখুন, তৃণমূল কংগ্রেসে এখন নানা ধরনের তৃণমূল দেখতে পাওয়া যাচ্ছে। কেউ এরপরে হয়তো নামও পরিবর্তন হয়ে যাবে, কেউ হয়তো মার্ক্সবাদী তৃণমূল, টিএমসি এম। হুম, সেটা আপনারা খুঁজে নেবেন কে মার্ক্সবাদে বিশ্বাস করে, কে কথায় কথায় চে গুয়েভারার কথা বলে, কার্ল মার্কস, স্তালিন, লেনিন এদের কথা বলেন। তো যিনি বলেন তিনি হচ্ছে, বা তারাই হচ্ছে এই মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস। আবার ধরুন কুণাল ঘোষের মতো লোকেরা যারা মমতাপন্থী তৃণমূল, এরকম সমস্যা যে দুদিকেই এম, মার্কসও এম, মমতাও এম, পাশে ব্র্যাকেটে কী লিখবেন সেটা নিয়ে একটা বড় কনফিউশন, আমরাও কনফিউজ হয়ে আছি। নাকি কালীঘাট লেখা হবে, কে লেখা হবে, টিএমসি কে, কালীঘাট। তো যাই চলছে, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এরকম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেখা উচিত যে তিনি কাকে কাকে নিয়ে এসে তার পার্টিতে ঢুকিয়েছেন এক সময়। কেউ কোনো কাজের জন্য কোনো পার্টি থেকে বিতাড়িত হয়েছে বা কোনো এমএলএ জিতে গেছে, উনি সঙ্গে সঙ্গে তাকে প্রলোভন দিয়ে নিজের পার্টিতে টেনে এনেছেন। এখন ম্যাচ চলছে, ম্যাচ দেখছি আমরা গ্যালারিতে বসে, আমরা ম্যাচ দেখছি, উপভোগ করছি। আপনারা উপভোগ করুন, প্রতিদিন মিডিয়া মেটেরিয়াল পাবেন আপনারা, টিআরপি বাড়বে। আজ কুণাল ঋতকে গালি দিল, কালকে ঋত কুণালকে গালি দেবে। তো এই কতদিন এইটা চলে, এই ঋত কুণাল, কুণাল ঋত, আমরাও দেখছি, আপনারাও আনন্দ নিন। এই সমস্ত কিছুর পেছনে এই জল্পনাও তো রয়েছে, এর পেছনে বিজেপির একটা প্রচ্ছন্ন মদত রয়েছে। আপনারাও অনেক কলকাঠি নেড়েছেন, এই জল্পনা কি উড়িয়ে দেওয়ার মতো? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা এই যে প্রকরণ যেটা বলছেন তাতে আমরা গ্যালারিতে বসেই দেখছি, তার থেকে বেশি আমাদের কোনো রোল নেই। আমাদের কোনো রোল নেই। এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তো তার বক্তব্যে বলেছেন, শুভেন্দুবাবু বলেছেন যে কোনো চোর বাদ যাবে না, বিল আনা হচ্ছে বিধানসভাতে, শেষ দিন বিল আনবে, উনি এরকম বলেছেন। এবং যারা চুরি করেছে তারা তাদের পাপের শাস্তি পাবে। আমরা ওই পাপ দেখে বিচার করব, অন্য কিছু দেখব না। কে এই তৃণমূল, কে ওই তৃণমূল, যে করেছে চুরি তাকে চুরির দায় নিতে হবে। চুরির দায় নিয়ে তাকে তার উপযুক্ত শাস্তি আইন অনুযায়ী যা হওয়া উচিত সেটা তাকে ভোগ করতে হবে। রাজনীতিতে সুকান্তদা কখনো ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিজনড পলিটিশিয়ান, তাকে এই অবস্থায় পড়তে হবে? এবং শুধু তাই নয়, তার নিজের হাতে গড়া দল, তাকে এখন প্রমাণ দিতে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তিনি সভানেত্রী, তিনি চেয়ারপারসন, লোগোটা নিয়ে কাড়াকাড়ি চলছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, এইরকম একটা পরিণতি এক্সপেক্ট করেছিলেন? দেখুন, যে কোনো ব্যক্তি নির্ভর দলে আপনি যদি ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস ভালো করে দেখেন তাহলে বেশিরভাগ রাজনৈতিক দলে এরকমই হয়েছে। আপনি সাউথ ইন্ডিয়ায় চলে যান, আমি নাম নিচ্ছি না, একজন দল তৈরি করেছে, পরে সেই দল অন্যজনের কাছে হাইজ্যাক হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রে এরকম হবে, কারণ আপনার দল বা রাজনৈতিক দল যদি ব্যক্তি নির্ভর হয় তাহলে সেই ব্যক্তির শক্তি বাড়া বা শক্তি কমার উপরে দলের অস্তিত্ব নির্ভর করবে। আর আমাদের দল হচ্ছে আইডিওলজির উপর ভিত্তি করে তৈরি হওয়া দল, তো স্বাভাবিকভাবে আমাদের ব্যক্তি নির্ভর দল নয়, আমাদের নেতা থাকে। এক একটা সময় এক একজন নেতৃত্ব করেন। এক সময় অটল বিহারী বাজপেয়ী করেছেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এক সময় এখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন, এবং তার নেতৃত্বে আমরা লড়ছি। আগামী দিনে হয়তো, ভবিষ্যতে হয়তো, আজ থেকে 10 বছর পর বা 15 বছর পর বা 20 বছর পর হয়তো আবার নতুন কোনো নেতৃত্ব উঠে আসবে। তো আমরা আইডিওলজিক্যালি চলি। আমাদের যে সমর্পণ বা আমাদের যে বিশ্বাস সেটা হচ্ছে একটা নির্দিষ্ট নীতির উপরে, একটা নির্দিষ্ট আইডিওলজি বা আদর্শবাদের উপরে। তো স্বাভাবিকভাবে আমাদের সাথে তো অন্যান্য দলগুলোর তুলনা করলে হবে না। যে কোনো ব্যক্তি নির্ভর দল এই রকমই অবস্থা হবে আলটিমেটলি, 15 বছর পরে হোক, কারো কারো 20-25 বছর বা 30 বছর পরে হবে। এই যে এটাও তো ঠিক যে আপনারা একটা সময় বলতেন যে সেটিং অপোজিশন, আপনারা একটা সময় অভিযোগ করতেন বামেরা ছিলেন যখন তখন সেটিং অপোজিশনের রোল প্লে করেছিলেন। এখন যারা রয়েছেন
হয় সেটিং অপোজিশন, সেটা লেফটের তরফ থেকে বলা হচ্ছে, নইলে বলা হচ্ছে যে বিরোধী কোথায়, এই যে বিরোধী না থাকা বা দুর্বল বিরোধী থাকা, সেটা কতটা আপনারা আশঙ্কা করছেন, বা সেটা আদৌ কি আপনাদের অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ? দেখুন, বিরোধী নেই এটা তো বলা ঠিক না। প্রথমত বিরোধী আছে। বিরোধী, না না, যারা বিরোধী বেঞ্চে বসছে তারা প্রত্যেকে আমাদের বিরোধী, সে যে পন্থীই হোক না কেন। একজন বামেদের বিধায়ক আছে, তিনিও তো বিরোধিতা করতে পারেন। এবং আমরা চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা চাই যে গঠনমূলক সমালোচনা হোক সরকারের কাজে। কারণ কোনো বিরোধী যদি না থাকে তাহলে সেই সরকার ভালো কাজ করতে পারে না। শক্তিশালী বিরোধী দল রাজনীতি ক্ষেত্রে প্রয়োজন, যাতে সরকার ভালো কাজ করে। এবার বিরোধী নেই এতে আমাদের ভূমিকা নেই তো। বিরোধীদেরকে তো এককাট্টা হয়ে বা বিরোধীদেরকে একসাথে লড়াই করে তাদের বিরোধিতা বা সরকারের নীতির বিরোধিতা করতে হবে। হ্যাঁ, অমূলক বিরোধিতা করবেন তাহলে আরও হারিয়ে যাবেন, জনগণ হারিয়ে দেবে। জনগণ এই মুহূর্তে বলেছে যে বিজেপি সরকারকে কাজ করতে দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন এবং যা সুদূর প্রসারী প্রভাব পশ্চিমবঙ্গের অর্থনীতি থেকে শিক্ষা ব্যবস্থা সব জায়গাতেই নেবে। রিসেন্টলি আপনারা জানেন বাজেট পেশ হয়েছে, মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। তো আমরা বিকশিত পশ্চিমবঙ্গকে লক্ষ্য নিয়ে দেখছি, কে বিরোধিতা করছে না করছে আমরা ওদিকে দেখছিই না। তবে আমি মনে করি গণতন্ত্রে সবসময় বিরোধিতা থাকা উচিত, সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করে সরকারি দলের। কিন্তু সেই জায়গায় কাকে এখনো পর্যন্ত আপনার দেখে মনে হচ্ছে যে স্ট্রং বিরোধী নেতা হিসেবে তার রোল প্লে করছেন, ঋতব্রত নাকি কুণাল ঘোষ? দেখুন, দুজনেই এখন মানে অ্যাভারেজে আছেন, এখনও দুজনের সেরকম কেউ দাগ কাটতে পেরেছেন বলে আমার মনে হয় না। নেতা হয়ে গেছেন লোকের সমর্থনে, বা কিছু বিধায়ক তাদেরকে সমর্থন করেছেন, এদিকে হয়তো 15-20 জন, ওদিকে হয়তো 60-62 জন। কিন্তু জনগণের সমর্থন আছে কি? জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে কি? সেটা সবথেকে বড় প্রশ্ন। আপনাকে যদি এই মুহূর্তে ওয়ান লাইনার বলতে বলা হয়, আহ, কিছু নাম আমি বলবো, যদি আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে কি মনে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কে আমার মনে হচ্ছে শেষ সময়ের ঔরঙ্গজেব। আমি বহুবার ভোটের আগে তুলনা করতাম ওনার দাক্ষিণাত্য নীতি, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বিশ্বাস না করা। ঔরঙ্গজেবেরও সেই রকমই ছিল। তো দুটোর মধ্যে খুব মিল পাওয়া যাচ্ছে। দেখুন, ওটা তো ওনার বুঝতে অসুবিধা হয়েছিল যে কাদেরকে উনি, বলে না বাংলায় খাল কেটে কুমির আনা, তো খাল কেটে কুমির উনিই এনেছেন। এখন সেই কুমির ওনাকে খেতে উদ্যত হয়েছে। তো স্বাভাবিকভাবে ওনার বোঝা উচিত ছিল, আমার মনে হয় ওনার সিজন পলিটিশিয়ান, উনি ভাবতেন ক্ষমতার দম্ভে যে পুরোটাই আমার কন্ট্রোলে থাকবে। ক্ষমতা কারো সারা জীবন থাকে না। আমরা তখনও বলতাম, এখনও বলছি যে চিরকাল কাহারও সমান নাহি যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অলমোস্ট ডিলিটেড ফ্রম দ্য হিস্ট্রি অফ পলিটিক্স অফ বেঙ্গল। আমার তাই মনে হচ্ছে আস্তে আস্তে ফেড হচ্ছে, এবং ফেড খুব দ্রুততার সাথে হচ্ছে। চেষ্টা করছেন, কিন্তু উনি কনফিউজ গায়। বামপন্থী হবেন না তৃণমূলপন্থী হবেন, আমার মনে হচ্ছে এখনও উনি ঠাওর করে উঠতে পারেননি। মানে মার্কসকেও ছাড়তে পারছেন না, আবার মাটি মানুষকেও ছাড়তে পারছেন না। কোন দিকে যাবেন বোঝা যাচ্ছে না, জল মাপছেন। কুণাল ঘোষ হচ্ছে সেই ফুটবলার যিনি বল পেলেই মারেন, আর কি কিক মারেন, কোন দিকে মারবেন কোন দিকে গোল হবে সেটা তার বিষয় নয়। এখন ওইভাবে খেলছেন। না, আমাদের টিমে এই সমস্ত প্লেয়ার দরকার নেই। আমরা সেই সমস্ত প্লেয়ারদেরকে নিই তারা যারা স্ট্র্যাটেজি অনুযায়ী কোন দিকে বল পাস করতে হবে, কোন গোলে মারতে হবে জানেন। মহুয়া মৈত্রদের মুখেও তো শুভেন্দুদা, শ্রমিকদা, সুকান্তদা এরকম দাদা দাদা শব্দ শুনতে পাচ্ছি। সায়নী ঘোষরাও বলছেন, কাকুলি ঘোষ দস্তিদার বলছেন, এখানকার বেশ কিছু এমএলএ বলছেন, তারা তো আপনাদের দিকে এখন বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন। অনন্যা বন্দ্যোপাধ্যায় 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, হাতিবাড়ি যার ফেমাস, তারা মিলে বৈঠক করছেন। দেখুন, তারা কেন করছেন কি করছেন তাদের ব্যাপারে তারাই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। এতদিন তো কারোর সাথে দাদা শুনিনি আর কি। তো নতুন এত বোন হয়ে গেলে মুশকিল আর কি। তো বোন দিদি যাই হোক না কেন, বয়সে বড়ই হবেন অনেকে আমার। হ্যাঁ, লোকসভার সাংসদ হিসেবে মহুয়া মৈত্র বলুন বা আমাদের কাকলিদি বলুন, সবার সাথে কথাবার্তা আমার হতো। আগে সেন্ট্রাল হল ছিল, সেখানে বিরোধী দলের লোকেদের সাথেও কথা হয়। তো কথাবার্তা সবার সাথে আমার ছিল, বা আমাদের সবারই ছিল বলা ভালো। স্বাভাবিক পলিটিক্যাল ব্যারিয়ার ওখানে থাকে না, রাজনৈতিক সৌজন্যতা থাকা দরকার।
তো আমরা কাউকে শত্রু কোনোদিনও মনে করিনি, তখনও মনে করতাম না, আজও মনে করিনি, আগামী দিনেও মনে করবো না। হ্যাঁ, বিরোধী আমাদের। মাছ ভাত নিয়ে বাংলায় অনেক আলোচনা হয়েছিল। কলকাতার স্কুলগুলোর মিড ডে মিলকে ইসকনকে দায়িত্ব দেওয়া নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে যে নিরামিষ খাওয়ানো হবে। আপনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের বিষয়। আমার মনে হয় আমিষ নিরামিষের থেকেও বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত খাবারের কোয়ালিটি কেমন, পুষ্টি পরিমাণ কেমন। কারণ আপনার দরকার হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর ব্যালেন্স দরকার খাবারের ক্ষেত্রে। এবং আগামী দিনে সরকার চাইলে অন্যরকম ব্যবস্থাও নিতে পারে। এটা তো পাইলট প্রজেক্ট হিসেবে ইসকনকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি সাউথ ইন্ডিয়ার কথা জানি, ধরুন যেখানে বিভিন্ন এই ধরনের সংগঠন, তারাও এরকম মিড ডে মিল দেওয়ার কাজ করে বিভিন্ন রাজ্যে, গোটা রাজ্যে করে, হ্যাঁ, মানে কয়েক হাজার স্কুলে করে, পুরোটা না করলেও একটা রাজ্যে। তারা নিজেরা দেন না, তারা নিজেরা নিরামিষ দেন, অন্য কোনো এজেন্সিকে দিয়ে ডিম দেওয়ার ব্যবস্থা করেন, এরকমও হয়। তো সরকার পাইলট প্রজেক্ট করেছে, কতটা সাকসেসফুল হয় দেখি। কিন্তু আমার মনে হয় ডিম খাচ্ছেন না, মাংস খাচ্ছেন না, মাছ খাচ্ছেন, তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কতটা মানে পুষ্টিগুণ পাচ্ছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জাতীয় শিক্ষানীতিরও তো বিরোধিতায় লেফট আবার সরব হয়েছে যে জাতীয় শিক্ষানীতি আপনারা ইমপ্লিমেন্ট করতে চাইছেন এবং জোর করে করতে চাইছেন, সেই নিয়ে তারা প্রতিবাদ করছেন। না, জাতীয় শিক্ষানীতি তো আমরা ততক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার চাইবেন। বর্তমান রাজ্য সরকার চাইছেন ইমপ্লিমেন্ট হোক, তাই আমরা ইমপ্লিমেন্ট করছি। আমরা তো কেরলের মুখ্যমন্ত্রীও তো রাজি হয়ে গেছিলেন, লেফট কী বলবেন, পরে তো পলিটিক্যাল চাপে পিছিয়ে গেছেন। কেরলের বামপন্থী মুখ্যমন্ত্রী তিনি তো রাজি হয়ে গেছিলেন যে ইয়ে করবেন, জাতীয় শিক্ষানীতিকে তিনি ইমপ্লিমেন্ট করবেন। জাতীয় শিক্ষানীতির মধ্যে খারাপ কী আছে? আমরা তো ওখানে বলছি যে স্কিল শিখতে হবে ছোটোবেলা থেকে, স্কুল থেকে। বামপন্থীরা বলুক যে স্কিল শেখার দরকার নেই। এই যে মধ্যমেধার চাষ বামপন্থীদের সময় হয়েছে, মানে কোনো প্ল্যানিং ছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করা, তাতে কারা পড়াবে, মধ্যমেধার চাষ কারা করেছে বাংলার শিক্ষা জগতে? দেখুন, আমাদের সরকার নির্দিষ্ট পলিসি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন, তারা ঠিক করবেন। পার্টি এরকম কোনো ডিসিশন নেয় না। দেখুন, আমাদের বিজেপিতে খুব স্পষ্ট, দল এবং সরকার দুটো একদম আলাদা। দলের নীতি আছে, বাকি সরকার ডে টু ডে ওয়ার্কিং কীভাবে করবে, ইট ইজ টোটালি আপন দ্য গভর্নমেন্ট। সব্যসাচী দত্ত, তারও গার্লফ্রেন্ডের হদিশ পাওয়া গেছে যেখানে প্রচুর পরিমাণে সোনা। সেই সব্যসাচী দত্ত আজকে হাইকোর্টে চলে গেলেন এবং তিনি বললেন যে পুরনো মামলায় তাকে কেন টানা হচ্ছে, তিনি তো নির্দোষ, তার গায়ে কেন ডিম ছোড়া হলো। দেখুন, আদালতে গেছে বিষয়, আমরাও শুনেছি 3 কেজি নাকি সোনা পাওয়া গেছে। এবার দেখুন, কে কার বান্ধবী, এই বিষয়ে আমি কমেন্ট করতে চাই না। আগে এই বিষয়ে খুব একটা কনক্লুশনে আসা উচিত না। দুজনে যদি স্বীকার করে, যেটা পার্থবাবুরা করেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় করেছিলেন, সে তখনই আমার মনে হয় বেশি এই বিষয়ে আলোচনা করা উচিত। বাকিটা লিগ্যাল যেভাবে অ্যাকশান চলছে, লিগ্যাল অ্যাকশান চলবে। এবার তৃণমূলের নেতাদের বান্ধবী থাকলে মানে আমি তো দেখছি এটা আর কি তৃণমূলের নেতাদের সাথে আর কি যায় আর কি, ব্যাপারটা বাংলায় একটা কথা আছে না, সাথে যায় আর কি। সেরকম তৃণমূল নেতাদের পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব ছিলেন, তার যদি বান্ধবী থাকতে পারে, তো দলের মহাসচিবের বান্ধবী আছে, তো আর একজন তার বান্ধবী থাকতে কী অসুবিধা? প্রশ্ন, তামান্নার মা এবং কাকদ্বীপের দীপঙ্কর, যার বাবা মাকে পুড়িয়ে মারা হয়েছিল 2018-র আগে, তারা গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন। কয়েক ঘন্টার মধ্যে যারা দোষী, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা গ্রেফতার হলেন। এই যে পলিটিক্যাল কালার না দেখে ব্যবস্থা নেওয়া, আপনারা কি এটা ট্রেন্ড সেট করতে চাইছেন? কারণ বাংলার মানুষ তো 15 বছরের এটা ভুলে গিয়েছি। আমরা দেখুন, বাংলার রাজনীতিতে মূলভূত পরিবর্তন আনতে চাই। 1 নম্বর, এই যেটা বললেন মাননীয় শুভেন্দুবাবু যেটা করেছেন, যে কালার না দেখে ব্যবস্থা নেয়, এটা আমাদের মুখ্যমন্ত্রী বরাবর বলেছেন। এবং আমি ওনার সাথে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উপস্থিত ছিলাম, ওনার পাশেই বসেছিলাম মালদাতে। উনি স্পষ্ট বলে দিয়েছেন, ডিএমদেরকে বলেছেন, অন্যান্য অফিসারদেরকে বলেছেন যে তৃণমূলের বিধায়ক মানে তার এমএলএ ল্যাডের ফান্ড খরচ হবে না, যেটা আমাদের সাথে হতো, ওটা যেন না হয়। তৃণমূলের এমএলএরও এমএলএ ল্যাডের এমএলএ ফান্ড যেটা আর কি, তার টাকা যেন খরচ করা হয়, সেটা ডিএমদেরকে উনি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে যে মানসিকতা তৈরি হয়ে গেছে বছরের পর বছর ধরে, যে বিরোধী দল মানে সে শত্রু, শ্রেণী শত্রু, বামপন্থী ভাষায় বলতে গেলে, এই জায়গা থেকে বের করে আনতে হবে। কেউ শত্রু নয়, সে আমার দেশের মানুষ। তার আর একটা রাজনৈতিক দল, তার কথা ভালো লাগতেই পারে,
যে সিপিএম করে সে আমার শত্রু নয়, সে আমার বিরোধী, আইডিওলজিক্যালি বিরোধী, তৃণমূলের থেকেও বড় বিরোধী সে আইডিওলজিক্যালি, কিন্তু সে শত্রু হতে পারে না আমার। কিছুদিন আগে জ্যোতির্ময় সিং মাহাতো বলেছিলেন যে মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, ওখানে পড়ার দরকার নেই, মাদ্রাসা শিক্ষায় বাজেটে কম বরাদ্দ হয়েছে। আপনি কি বিশ্বাস করেন সংখ্যালঘু মাদ্রাসা এগুলো থাকা দরকার নাকি দরকার নয়? এবং জ্যোতির্ময় সিং মাহাতো তো এটা বলেছিলেন মোল্লা তৈরি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোয় না। দেখুন, প্রথম কথা হচ্ছে মাদ্রাসা দু রকমের হয়। একটা হচ্ছে সরকারি মাদ্রাসা, যেখানে অঙ্ক, বিজ্ঞান, ভূগোল সব পড়ানো হয়। আর একটা হচ্ছে খারিজি মাদ্রাসা। খারিজি মাদ্রাসা মানে যাকে পোশাকি ভাষায় বলতে পারেন আনঅথরাইজড বা আনরেকগনাইজড মাদ্রাসা। তো স্বাভাবিকভাবে সরকারি যে মাদ্রাসা তাতে সরকারের সিস্টেম পড়ানো হয়, তার সাথে ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে খারিজি মাদ্রাসা, সেখানে অনেক ক্ষেত্রেই বিজ্ঞান, ম্যাথমেটিক্স মানে অঙ্ক, এগুলো না পড়িয়ে শুধুমাত্র সেই ধর্মীয় শিক্ষাই দেওয়া হয় যে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে ধর্মগুরু তৈরি হবে, মৌলানা মৌলবী তৈরি হবে। দেখুন, এখন দেশের, এটা তো অস্বীকার করার জায়গা নেই, দেশের এখন বিজ্ঞানী দরকার, এআই জানে এরকম ছেলে দরকার, মেয়ে দরকার, ধর্মীয় চিন্তার বাইরে গিয়ে ভাববে, ধর্মীয় যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধের বেড়াজাল ভেঙে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, সেই রকমের শিক্ষিত যুবক যুবতী এই রাজ্যের দরকার, এই দেশেরও দরকার। তো সেটা তো খারিজি মাদ্রাসায় সম্ভব নয়। অনেক খারিজি মাদ্রাসার বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ এর আগেও এসেছে। স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য হোম মিনিস্টার থাকা অবস্থায় উনি বলেছিলেন, এখনও সেই আপনারা আর্কাইভ থেকে দেখতে পারেন, তখন তো এত টিভি চ্যানেল ছিল না, পেপারে চেপেছিল, উনি বলেছিলেন যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর, একদম কোট আনকোট, আমার যতদূর মনে পড়ছে উনি বলেছিলেন। উনি তো এমনি বলবেন না, ওনার কাছে ইনপুট ছিল, আইবি ইনপুট বলুন বা ইন্টেলিজেন্স ইনপুট বলুন, সেটা ছিল। পরে ওনাকে পার্টির চাপে রোল ব্যাক করতে হয়। দিস ইজ কল্ড অ্যাপিজমেন্ট। আমরা এর বিরোধী। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার সুশাসন প্রতিষ্ঠা করেছে, আর সুশাসন মানে সবার জন্য আইনের অধিকার এবং সবার জন্য সমান ব্যবস্থা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।